দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যেমন আইডেস্কে শুরুতেই শিরোনাম। সিরিয়ায় সন্ধান মিলছে একের পর এক গণকবরের, একটিতেই চাপা দেওয়া হয় লক্ষাধিক মরদেহ। হিটলার যুগের পর এমন নৃশংসতা দেখেনি বিশ্ব, বলছেন বিশ্লেষকরা। এক দেশ এক ভোট বিলকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। তুমুল হট্টগোলের পর পার্লামেন্টের যৌথ কমিটিতে পাঠানো হলো বিল। ক্রমেই নড়বড়ে হয়ে পড়ছে কানাডার প্রধানমন্ত্রীর গদি। অর্থমন্ত্রী দায়িত্ব ছাড়ার পর ব্যর্থতার অভিযোগে পার্লামেন্টে ট্রুডোর পদত্যাগের দাবি বিরোধীদের। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। এক কবরে লক্ষাধিক মরদেহ। সিরিয়ার আল কুতাইফা এলাকায় এমন এক গণকবরের সন্ধান পাওয়ার দাবি করেছে একটি মানবাধিকার সংস্থা। গত ১৩ বছর ধরে বিভিন্ন কারাগারে বন্দীদের নির্যাতন ও হত্যার পর এনে এই গণকবরটিতেই পুঁতে রাখা হতো। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার এ পর্যন্ত মোট ১২টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। বলা হচ্ছে হিটলার যুগের পর আর এমন নৃশংসতা দেখেনি বিশ্ব। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সন্ধান মিলছে একের পর এক গণকবরের। এসব গণকবর যেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নিষ্ঠুরতারই সাক্ষ্য দিচ্ছে। গদি টিকিয়ে রাখতে লাখ লাখ সিরীয় নাগরিককে হত্যার অভিযোগ বাশার আল আসাদের বিরুদ্ধে। ভিন্নমত দমনে সিদনেয়া সহ কুখ্যাত সব কারাগারে মানুষকে নিয়ে করা হতো অমানসিক নির্যাতন। এই বর্বরতায় যাদের প্রাণ গেছে তাদের ঠাঁই হয়েছে গণকবরে। সিরিয়ার রাজধানী থেকে ৪০ কিলোমিটার উত্তরে আল কুতাইফা এলাকায় এমনই এক গণকবরের সন্ধান পাওয়ার দাবি করেছে আন্তর্জাতিক ন্যায় বিচার ও জবাবদিহিতা কমিশন। স্যাটেলাইট ইমেজ ও বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করে সংস্থা প্রধান জানিয়েছেন, কুতাইফার গণকবরেই চাপা দেয়া হয়েছে লক্ষাধিক দুর্ভাগা সিরীয়কে। এখানে যে গণহত্যা হয়েছে আমাদের কাছে তার তথ্য প্রমাণ রয়েছে। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ ও বিভিন্ন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নিয়েছি। মৃতদেহগুলো এই বিশেষ কবরস্থানে সমাহিত করা হয়েছে। ২০১১ সালের বিদ্রোহের পর আসাদ সরকার কর্তৃক এসব অপরাধ সংগঠিত হয়েছে। অ্যাম্বুলেন্স, ফ্রিজার ট্রাক কার্গো করে আনা হতো মরদেহ, একসাথে চাপা দেয়া হতো বহুজনকে। সামরিক বাহিনীর সদস্য, পুলিশ থেকে শুরু করে ট্রাক, বুলডোজার চালক। আসাদ সরকারের এই কিলিং মিশনের সহযোগী ছিল হাজার হাজার মানুষ। এখানে এসে কবর খনন করে ৫-৬ জনের মরদেহ ফেলতো। এরপর সেই কবর আবার মাটি দিয়ে ঢেকে দিত। তারা ট্রাকে করে মরদেহগুলো এখানে নিয়ে আসতো। আরেকটি বড় গণকবরের সন্ধান মিলেছে নাজহা এলাকায়। বাশারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ার দক্ষিণাঞ্চলে ১২টি গণকবর পাওয়া গেছে। বলা হচ্ছে হিটলারের নাৎসি যুগের পর এটি সবচেয়ে বড় বর্বরতার উদাহরণ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সিরিয়ায় বাড়ল যুক্তরাষ্ট্র ও তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মনবিজ শহরে আরও এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের জোট এসএনএ এবং মার্কিন সমর্থিত এসডিএফ। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে আলোচনা অব্যাহত, জানিয়েছেন মিলার। গত ৮ ডিসেম্বর বিদ্রোহীদের অভিযানে আসাদ সরকারের পতনের পর দুপক্ষের মধ্যে নতুনভাবে সংঘর্ষ ছড়ায়, আর এসডিএফকে হটিয়ে মনবিজ দখল করে এসএনএ যোদ্ধারা। সংঘাত বন্ধে গত সপ্তাহে যুদ্ধবিরতির মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র। এবার বাফার জোনের সিরিয়া অংশে প্রবেশ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আসাদ সরকারের পতনের পর তেল আবিবের সেনাদের সিরিয়ায় প্রবেশ নিয়ে বিতর্কের মধ্যেই হারমিন পর্বতে গেলেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এ সময় নিজ ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অঞ্চলটিতে সেনা মোতায়েন থাকবে বলে জানায় নেতানিয়াহু। এর আগে দখলকৃত গোলান মালভূমিতে বসতি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছিল ইসরায়েলি প্রশাসন। তাদের এই সিদ্ধান্তের সমালোচনা করে আন্তর্জাতিক মহল। בשיח חרמון עם שר הביטחון
53 বছর আগে এখানে আমাদের সেনাবাহিনীর সাথে ছিলাম। এটি আমার কাছে স্মৃতিময় একটি জায়গা। এখানে কিছুই বদলায়নি। সাম্প্রতিক বছরগুলোতে কেবল ইসরায়েলের নিরাপত্তার জন্য এর গুরুত্ব বেড়েছে। তেল আবিবের নিরাপত্তা নিশ্চিতে যতক্ষণ বিকল্প কিছু না পাই ততক্ষণ হারমন পর্বতে IDF এর সদস্য মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছি। বাশার আল আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো চালু হলো সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর। বুধবার অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের মাধ্যমে বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়। রাজধানী দামেস্ক থেকে আলেপ্পোর উদ্দেশ্যে বিমানটি ছেড়ে যায়। এ সময় বিমানবন্দরে সিরিয়ার নতুন পতাকা উঠতে দেখা যায়। বাশার বিরোধী অভিযানে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম দামেস্কের কাছাকাছি পৌঁছানোর পর থেকেই বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ ছিল। এখন সরকার পতনের পর আবারও স্বাভাবিক রূপে ফিরতে শুরু করেছে সিরিয়া। তারই ধারাবাহিকতায় বিমানবন্দর চালু হয়েছে। গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডব। উপত্যকা জুড়ে নির্বিচারে বোমা হামলার গোলাবর্ষণ চলছে। সবচেয়ে ভয়াবহ হামলা চলছে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে। IDF এর সেনাদের হামলায় হাসপাতালটির ইন্টেন্সিভ কেয়ার ইউনিট ICU পুড়ে গেছে। পুরোপুরি অকেজো হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই ইউনিট। ধারণা করা হচ্ছে বহু হতাহত হয়েছে সেখানে, তবে এখনও প্রকৃত সংখ্যা জানা যায়নি। গাজা জুড়ে বিভিন্ন শরণার্থী শিবির ও আবাসিক ভবন লক্ষ্য করেও হামলা চলছে। বেইতলাহিয়া ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন একই পরিবারের বেশ কয়েকজন। দেইর আল বালায়ও 2 জনের প্রাণ গেছে। এদিকে ত্রাণ সংকট তো রয়েছেই। ত্রাণবাহী ট্রাক উপত্যকায় ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি সেনারা, অভিযোগ স্থানীয় গণমাধ্যমগুলোর। জাতিসংঘে আবারও আলোচনা ইরানের পরমাণু কর্মসূচি। নিরাপত্তা পরিষদের বৈঠকে পারমাণবিক কর্মসূচি স্থগিত করলে তেহরানের উপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানানো হয়। এ সময় জাতিসংঘের প্রতিনিধিরা 2015 সালে ইরানের সাথে পশ্চিমাদের হওয়া পারমাণবিক চুক্তি পুনরায় সচল করার বিষয়টি বিবেচনার কথা বলেন। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামের এই চুক্তি থেকে 2018 সালে বেরিয়ে আসেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই ট্রাম্পের অভিষেকের পর এই চুক্তি নবায়ন কঠিন হতে পারে বলেই মনে করছেন অনেকেই। এরই মধ্যে পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের উপর থেকে যে কোনো নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত বলে নিরাপত্তা পরিষদকে এক চিঠিতে জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি। আগামী বছর 18 অক্টোবর এই চুক্তিটির মেয়াদ শেষ হবে। এক ভোট এক দেশ এবং এক ভোট বিলকে কেন্দ্র করে নতুন উত্তেজনা ছড়িয়েছে ভারতের রাজনীতিতে। তুমুল হট্টগোলের মধ্য দিয়ে মঙ্গলবার এ সংক্রান্ত 2টি বিল পেশ হয়। কেন্দ্র ও স্থানীয় পর্যায়ের সব নির্বাচন একযোগে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে এতে, এবং আলোচনার জন্য পার্লামেন্টের যৌথ কমিটিতে এই বিল 2টি পাঠানোও হয়েছে। 3 মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কারের পর লোকসভায় ভোটাভুটির জন্য বিল 2টি পাঠানো হবে। এই বিলকে সংবিধানের মূল কাঠামোর লঙ্ঘন বলে দাবি করছে বিরোধীরা। তীব্র বাকবিতণ্ডার মাঝে মঙ্গলবার ভারতের লোকসভায় পেশ করা হয় এক দেশ এক ভোট বিল। এ সংক্রান্ত 2টি বিল উত্থাপন করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। একটি 129তম সংবিধান সংশোধনী বিল, অপরটি কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। লোকসভা ও বিধানসভার পাশাপাশি পৌরসভা ও পঞ্চায়েতের মতো স্থানীয় সরকারের নির্বাচন একযোগে আয়োজনের কথা বলা হয় এই বিলে। মোদী সরকারের দাবি, এতে নির্বাচন ঘিরে বিপুল অর্থের অপচয় বন্ধ হবে। তাদের যুক্তি, নির্বাচনের সময় আচরণবিধি মানতে গিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজও স্থগিত করতে হয়, এতে বেড়ে যায় প্রকল্প ব্যয়। বিরোধীরা আপত্তি জানাবে তা অনুমেয়ই ছিল। বিল উত্থাপনের পরই শুরু হয় তুমুল হট্টগোল। বিরোধীরা বলছেন সংবিধানের মৌলিক কাঠামোয় আঘাত এই বিল। মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়ার আইন করতে পারে না পার্লামেন্ট। এই বিল পরোক্ষভাবে প্রেসিডেন্সিয়াল ধাঁচের গণতন্ত্রকে সামনে আনছে। সংবিধান অনুযায়ী ভারত অনেকগুলো রাজ্যের একটি ইউনিয়ন। সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হলো ফেডারালিজম এবং আমাদের গণতন্ত্রের কাঠামো। উত্থাপিত বিলটি সংবিধানের মৌলিক কাঠামোর লঙ্ঘন। ভোটাভুটিতে 269 এমপির সমর্থন নিয়ে বিল পেশ হলেও এটি পাশ করতে প্রয়োজন পার্লামেন্টের 2/3 ভোট। ক্ষমতাসীন মোদী সরকারের দখলে নেই এতগুলো আসন। এটা নির্বাচনী সংস্কার বিল হতে পারে না। এটা এক ব্যক্তির নিজের আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণের বিল। সংবিধান নাগরিককে যে ভোটের অধিকার দিয়েছে তা খর্ব করবে এই আইন।
পরবর্তী আলোচনার জন্য পার্লামেন্টের যৌথ কমিটি জেপিসিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বিলটি। যৌথ কমিটিতে সর্বাধিক ৩১ জন সদস্য থাকতে পারবেন, যার মধ্যে ২১ জন লোকসভার সদস্য। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতাসীন দলের সদস্যরাই বেশি থাকবেন। কোনো সংশোধন, সংযোজন, বিয়োজনের প্রয়োজন রয়েছে কিনা তা বিবেচনা করে দেখবে এই কমিটি। ৯০ দিনের মধ্যে বিল সংক্রান্ত চূড়ান্ত রায় জানাতে হবে জেপিসিকে। এরপর ভোটাভুটি হবে লোকসভায়, পাশ হলে পাঠানো হবে রাজ্যসভায়, সেখানেও অনুমোদন মিললে যাবে রাষ্ট্রপতির কাছে। বিল দুটি পাশ হলেও তা কার্যকরের সময় লাগবে ২০৩৪ সাল পর্যন্ত। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ক্রমে আরো নড়বড়ে হয়ে পড়ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর গদি। এবার পার্লামেন্টে তার পদত্যাগের দাবিতে বিরোধীরা সরব হলো। ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে ট্রুডোকে ক্ষমতা ছাড়ার দাবি তারা জানিয়েছেন। অন্যদিকে আবেগী কথা বলে নিজ দলের সদস্যদের মন গলানোর চেষ্টা করছেন জাস্টিন ট্রুডো। দুঃসময় যেন পিছু ছাড়ছেই না কানাডার প্রধানমন্ত্রীর। ৯ বছর দায়িত্ব সামলেছেন, কখনোই এমন টানাপোড়েনে পড়তে হয়নি জাস্টিন ট্রুডোকে। তবে এবার যুক্তরাষ্ট্রে ক্ষমতা বদলের আগেই ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের হুঁশিয়ারিতে টালমাটাল অবস্থা তার প্রশাসনের। ট্রাম্পের শুল্ক হুমকিকে ঘিরে প্রধানমন্ত্রীর সাথে মতবিরোধের জেরে গেল সোমবার পদত্যাগ করেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, যাকে মনে করা হতো ট্রুডোর অন্যতম সহযোদ্ধা হিসেবে। এরপরই নজিরবিহীন চাপে পড়েন ট্রুডো। প্রকাশ্যে তার পদত্যাগের দাবি জানান নিজ দলেরই ৫ এমপি। একই দাবিতে পার্লামেন্টেও সরব বিরোধীরা। মানুষের ক্ষোভ জমাটা স্বাভাবিক। তারা এমন এক প্রধানমন্ত্রীকে পেয়েছেন যিনি ট্রাম্পের বিরুদ্ধে কানাডিয়ানদের রক্ষার চেয়ে নিজের চাকরি রক্ষায় বেশি আগ্রহী। রক্ষণশীল ধনীদের পছন্দের মানুষ তিনি। খাদ্যপণ্য ও আবাসন খরচ বাড়িয়ে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছেন। প্রধানমন্ত্রী ব্যর্থ, তা কি স্বীকার করবেন? তাকে গদি ছাড়তেই হবে। প্রধানমন্ত্রী তার ৯ বছরের শাসনামলে সবকিছু ধ্বংস করেছেন। আমাদের সীমান্ত অভিবাসন, আবাসন খাত, বাজেটকে নষ্ট করেছেন। আর কখন এসব থামাবেন? তবে মন গলানো কথা বলে নিজ দলীয়দের ক্ষোভ প্রশমনের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। লিবারেলদের মতো একটি দলের সদস্য হয়ে অসুখী থাকা কঠিন, কেননা এটি অনেক বড় একটি পরিবার। অন্য সব পরিবারের মতোই আমাদের মধ্যেও ঝগড়া হয়, আবার তার সমাধানের কোনো না কোনো উপায় বের করেও ফেলি। জরিপ বলছে চলতি বছর ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেল পার্টির জনপ্রিয়তা কমেছে প্রায় ৩৫%। এমন পরিস্থিতিতে পদত্যাগ করে আগামী নির্বাচনের ডাক দিতে হতে পারে জাস্টিন ট্রুডোকে, এমন ধারণাও করছেন কোনো বিশ্লেষক। অনিক রহমান, যমুনা নিউজ। ইউক্রেনের গোপন অভিযানে নিহত রাশিয়ার পারমাণবিক অস্ত্র সুরক্ষা বাহিনীর প্রধানের মৃত্যুর ঘটনায় একজনকে আটক করেছে মস্কো। ২৯ বছর বয়সী সন্দেহভাজন ওই ব্যক্তি উজবেকিস্তানের নাগরিক বলেই জানিয়েছে রুশ নিরাপত্তা সংস্থা। এখনও তার নাম পরিচয় প্রকাশ করেনি রুশ কর্তৃপক্ষ, তবে ধারণা করা হচ্ছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর সাথে যোগসাজশ রয়েছে তার। এর আগে মঙ্গলবার মস্কোতে ইলেকট্রিক স্কুটারে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ এবং তার সহযোগীর মৃত্যু হয়, আর যার দায় স্বীকার করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ। ২০১৭ সাল থেকে রুশ সামরিক বাহিনীর রেডিওলজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল ডিফেন্স শাখা সামলাচ্ছেন জেনারেল ইগোর কিরিলভ, আর ইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে জোরালো ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১ সপ্তাহের জরুরি অবস্থাও জারি করেছে পুলিশ প্রশাসন। আহত ২ শতাধিক মানুষের চিকিৎসা চলছে হাসপাতালে। মঙ্গলবার রাতে দেশটির রাজধানী পোর্ট ভিলায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যাতে বেশ কিছু ঘরবাড়ি স্থাপনা বিধ্বস্ত হয়েছে এবং এর মাঝেই রয়েছে মার্কিন ফরাসি, ব্রিটিশ ও নিউজিল্যান্ডের দূতাবাসও। শঙ্কা এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকেই। বিচ্ছিন্ন বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। এদিকে বিপর্যস্ত ভানুয়াতুকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া। জাতিসংঘের দাবি ১,১৬,০০০ মানুষ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত, যা দেশটির মোট জনসংখ্যার ১/৩। ফিটনেস সেন্টারের দেয়াল ভেঙে সুইমিং পুলে পড়ে গেল একটি প্রাইভেট কার। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় সুইমিং পুলের পানিতে পুরোপুরি ডুবে গেছে বিধ্বস্ত ওই গাড়িটি, যে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখেছেন, যেটিকে ক্রেনের সাহায্যে তোলা হচ্ছে। তবে এই ঘটনায় কারো প্রাণহানি হয়নি, সামান্য আহত হয়েছেন গাড়ি চালক। ঘটনার সময় ওই সুইমিং পুলে কেউ ছিল না বলেও স্থানীয় পুলিশ জানিয়েছে। এখনও এই দুর্ঘটনার কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে শরীরচর্চার ওই কেন্দ্রের
আঘাত করেন গাড়ি চালক। এই ছিল যমুনা আই ডেস্কে, সাথে থাকার জন্য ধন্যবাদ।